ঘটনাটি শুরু হয় যখন আসামের এক সিনিয়র পুলিশ অফিসার বরদা শর্মা তার বোনকে খোঁজার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন। সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছিল, কিন্তু তার বোনের কোনো খবর তিনি পাচ্ছিলেন না, আর না তার মেয়েদের। ভগ্নিপতি উপেন্দ্রনাথের সাথেও তিনি বহুবার যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু সেখানেও ব্যর্থতা। প্রতিটি ফোন চিঠি উত্তরহীন হয়ে যাচ্ছিল। উদ্বেগ ধীরে ধীরে ভয়ে পরিণত হয়েছিল। কোথায় ছিল তারা? কি হয়েছিল তাদের সাথে? আর কে ছিলেন এই উপেন্দ্রনাথ? আমি পর্ণশ্রী। আজ ক্রাইম কাহিনীতে শোনাবো এমনই এক ব্যক্তির ঘটনা যাকে মানুষ বিশ্বাস করত, সম্মান করত, কিন্তু তার এই শান্ত সহজাত জীবনের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। উপেন্দ্রনাথ রাজখোয়া একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। তার লাস্ট পোস্টিং ছিল আসামের ধুবড়ীতে। 1970 সালের 2রা ফেব্রুয়ারি তিনি রিটায়ার করেন। আর এই রিটায়ারমেন্টের ঠিক কিছুদিন আগে তিনি তার পুরো পরিবারকে ডেকে নিয়ে গিয়েছিলেন ধুবড়ীর সেই বাংলোতে। তার পরিবারের মধ্যে ছিল তার স্ত্রী পুতুল, তার বড় মেয়ে নির্মলি উর্ফ লিনু, তার মেজ মেয়ে জোনালি উর্ফ লুনা, আর তার ছোট মেয়ে রূপালী উর্ফ ভান্টু। এই কিছুদিনের মধ্যেই লুনা আর ভান্টুকে কলেজে কিছু কাজের জন্য গুয়াহাটি ফিরে যেতে হয়েছিল। একদিন উপেন্দ্রনাথ তার কর্মচারী বেগানকে ডেকে বলেন বাগানে দুটো গর্ত করার জন্য। সেখানে তিনি কিছু ফুল গাছ লাগাতে চান। বেগানও সাহেবের কথা মতো সেখানে দুটো গর্ত খুঁড়ে দেয়, কিন্তু গর্তগুলো 8-4টে ফুল গাছ লাগানো গর্তের থেকে বেশ গভীর ছিল। 1970 সালের 10ই ফেব্রুয়ারি, দিনটা ছিল সরস্বতী পুজো। উপেন্দ্রনাথ তার কর্মচারী শাহিদ, বেগান আর রমেশকে ডেকে বলেন, যাও তোমরা ঠাকুর দেখে এসো। তারাও সাহেবের কথা মতো সকাল সকাল বেরিয়ে পড়ে। ফিরতে ফিরতে তাদের বেশ রাত হয়ে যায়, তাই তারা সাহেবকে ডিস্টার্ব করে না, খাওয়া দাওয়া করে নিজেদের মতো শুয়ে পড়ে। পরের দিন সকালে উপেন্দ্রনাথ তার কর্মচারীদের ডেকে বলেন যে তার স্ত্রী পুতুল আর তার বড় মেয়ে লিনু তারা গুয়াহাটি ফিরে গেছে। তাদের কিছু কাজ ছিল, তাই উপেন্দ্রনাথ নিজে তাদেরকে বাস স্ট্যান্ডে দিয়ে এসেছেন। কর্মচারী বেগানের ব্যাপারটা একটু অদ্ভুত লাগে যে এইভাবে না বলে ওনারা চলে গেলেন। সে সাহেবকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই তাকে বাজার পাঠিয়ে দেওয়া হয়। সে এসে দেখে সাহেব জামা কাপড় কাচছে। তার খুব অদ্ভুত লাগে, কারণ এর আগে সে কখনো সাহেবকে জামা কাপড় কাচতে দেখেনি। কিন্তু সে আর কিছু বলে না। সে আর একটা জিনিস লক্ষ্য করে, বাগানের একটা গর্ত বোঝা, কিন্তু সেখানে কোনো ফুল গাছ লাগানো ছিল না। তার খুব অদ্ভুত লাগে। এর ঠিক 2 দিন পরই উপেন্দ্রনাথ তার শালক বরদা শর্মাকে ফোন করে এবং তার ছোট 2 মেয়ে লুনা আর ভান্টুকে গুয়াহাটি থেকে ধুবড়ীতে পাঠিয়ে দেওয়ার জন্য বলেন। বরদা শর্মা প্রথমে রাজি হয়নি, কারণ তাদের সামনে পরীক্ষা ছিল, কিন্তু উপেন্দ্রনাথ জোর করাতে সে রাজি হয়ে যায় এবং 13ই ফেব্রুয়ারি 1970 সালে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। উপেন্দ্রনাথ নিজে তাদেরকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছিলেন। দিনগুলো তাদের খুব ভালোই কাটছিল। এর ঠিক দিন 10 পর উপেন্দ্রনাথ তার কর্মচারীদেরকে ডেকে বলেন যে সে তার 2 মেয়েকেও গুয়াহাটি পাঠিয়ে দিয়েছেন, কারণ তাদের পড়াশোনার খুব সমস্যা হচ্ছিল। বেগানের এটাও খুব অদ্ভুত লাগে, কারণ সকাল থেকে তারা তাদেরকে দেখেনি এবং এইভাবেই না বলে তারাও চলে গেল। সে আর একটা জিনিস লক্ষ্য করে যে বাগানের আর একটা গর্ত বোঝা ছিল। 1970 সালের 25শে এপ্রিল উপেন্দ্রনাথ ওই বাংলো ছেড়ে দেন এবং শিলিগুড়ির ট্রেন ধরে সেখান থেকে চলে যান। অন্যদিকে বরদা শর্মা বহুবার উপেন্দ্রনাথের সাথে তার বোনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তিনি তাদের খোঁজ পাচ্ছিলেন না। তাই বাধ্য হয়ে তিনি পৌঁছে যান ধুবড়ির সেই বাংলো বাড়িতে। সেখানে গিয়ে তিনি যা জানতে পারেন তা শুনে তিনি অবাক হয়ে যান। তাকে বেগান জানান যে উপেন্দ্রনাথের পুরো পরিবার গুয়াহাটিতেই আছে। সাহেব তাদের তাই বলেছে। বরদা শর্মার এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। তিনি ইনভেস্টিগেশন চালিয়ে যান। একদিন বরদা শর্মার দেখা হয় জয়প্রকাশ চক্রবর্তীর সাথে। তিনি উপেন্দ্রনাথের খুব ভালো বন্ধু ছিলেন। তিনি তাকে জানান যে বাংলো ছাড়ার পর তিনি 3 রাত্রি তার বাড়িতেই ছিলেন এবং তিনি এও বলেন যে তিনি এখন শিলিগুড়ির সভয় হোটেলে আছেন, রুম নাম্বার 3-এ। তিনি নিজে গেছিলেন তার সাথে একদিন দেখা করতে। বরদা শর্মা দেরি করেন না, তিনি আরও 2 অফিসারকে নিয়ে পৌঁছে যান শিলিগুড়ির সভয় হোটেলে রুম নাম্বার 3-এর সামনে। দরজা নক করতেই বেরিয়ে আসেন উপেন্দ্রনাথ। বাইরে বরদা শর্মাকে দেখে
প্রথমে একটু ঘাবড়ে যান। জিজ্ঞাসাবাদ করতে বারবার তিনি তার মতামত চেঞ্জ করেন। প্রথমে বলেন তার পুরো পরিবার দার্জিলিং আছে, তারপরে বলেন দিল্লিতে, কিন্তু কোনোবারই কোনো সঠিক ঠিকানা তিনি বলতে পারছিলেন না। শেষে তিনি যা বললেন তাতে সবাই চমকে যায়। উপেন্দ্রনাথ জানান যে তার পরিবারের কেউ আর বেঁচে নেই। তার স্ত্রী বারান্দা থেকে পা পিছলে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। তার বড় মেয়ে মায়ের এই মৃত্যুটাকে সহ্য করতে পারে না, তাই ঘুমের ওষুধ খেয়ে সে সুসাইড করে। আর তার বাকি দুই মেয়ে, মা আর বড় দিদি, এই মৃত্যুটাকে একদমই মেনে নিতে পারেনি, তাই তারাও ব্রহ্মপুত্র নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে সুসাইড করে। একটা পরিবারের চারটে স্বাভাবিক মৃত্যু শুনতে খুব দুঃখজনক লাগলেও বাস্তবের সাথে সেটা মেলানো খুবই কঠিন ছিল। বরদা শর্মা উপেন্দ্রনাথকে ম্যাজিস্ট্রেট আর পুলিশের সামনে এই স্টেটমেন্ট দেওয়ার কথা বলেন। উপেন্দ্রনাথ একটু সময় চেয়ে বাথরুমে ঢুকে যান। হঠাৎ এক চিৎকারে সবাই বাথরুমের দিকে দৌড়ে যান এবং দেখেন উপেন্দ্রনাথ একটা ছুরি নিয়ে নিজের পেটে আঘাত করে সুসাইড করার চেষ্টা করেছেন। তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয়। ধীরে ধীরে তিনি সুস্থও হয়ে যান। অন্যদিকে 3 মাস তদন্ত চলার পর আসল সত্যি সামনে আসে। উপেন্দ্রনাথ সত্যি স্বীকার করলেন, যা ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। তিনি স্বীকার করলেন যে তিনি তার পুরো পরিবারকে খুন করেছেন। প্রথমে তার স্ত্রী পুতুল আর বড় মেয়ে লিনুকে, তারপরে বাকি 2 মেয়েকে, এবং পুঁতে দিয়েছিলেন ধুবড়ির সেই বাংলোর 2 গর্তে। উপেন্দ্রনাথ রাজখোয়া ছিলেন ভারতের সেই প্রথম জাজ যাকে মৃত্যুদণ্ডে সাজা শোনানো হয়েছিল। 1976 সালের 14 ফেব্রুয়ারি উপেন্দ্রনাথকে ফাঁসির সাজা দেয়া হয়। একজন বিচারপতি, যিনি সারা জীবন বিচারের আসনে বসে সবাইকে ন্যায় দিয়ে এসেছেন, তিনি কেন এই ঘৃণ্য অপরাধ করলেন তার উত্তর আজও অজানা। বহুবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন তিনি এই ঘৃণ্য কাজ করেছেন, কিন্তু উপেন্দ্রনাথ কোনোদিনই স্বীকার করেননি যে তিনি কেন তার পুরো পরিবারকে নিজের হাতে খুন করেছিলেন। 1970 সালের আসামের এই ঘটনা আমাদের প্রমাণ করিয়ে দেয়, মানুষের পদমর্যাদা কোনোদিনই তার নিষ্ঠুরতাকে ঢেকে রাখতে পারে না।